প্রচন্ড ঠান্ডা এখানে দাঁড়িয়ে এর বেশি যেতে ইচ্ছা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার সিরিজ অফ সিকিম ট্রাভেল। আমাদের প্ল্যান ছিল পেলিং থেকে ঘুরে গ্যাংটকে রাত্রি স্টে করে আমরা তার পরের দিন বেরিয়ে যাব পদমচেনের উদ্দেশ্যে ভায়া নাথুলা পাস, ছাঙ্গু লেক, বাবাজি মন্দির। কিন্তু ওভারনাইট বৃষ্টি আর ওইদিকে ওভারনাইট স্নোফলের জন্য আমরা পারমিট পেলাম না। তো বাধ্য হয়ে আমরা ধরলাম অন্য একটা পথ পদমচেনে যাওয়ার জন্য। হ্যাঁ, এক্ষেত্রে বলে রাখি, ড্রাইভার কিন্তু এক্সট্রা চার্জ করবেই, আপনাকে বার্গেনিং করে নিতে হবে। বৃষ্টি মাথায় হোটেল থেকে বেরিয়ে পাহাড়ে আঁকাবাঁকা পথ আর একটার পর একটা টানেল পার হতে হতে আমরা এগিয়ে চললাম পদমচেনের উদ্দেশ্যে। সারা রাত বৃষ্টি হওয়ার জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, বলতে পারেন রাস্তা নেই বললেই চলে। এইভাবে ঘন্টাখানেক টানা আসার পরে আমরা পৌঁছলাম রংলি মার্কেটে। এখানে কিন্তু বলে রাখি, অনেক কম খরচে কিন্তু জামা কাপড় বা সোভেনিয়ার বলুন সব কিছুই কিনতে পাওয়া যায়, যেটা গ্যাংটকের এমজি মার্কেট থেকেও বা যেটাকে লালবাজার বলা হয় সেটা থেকেও অনেকটাই কম পড়ে। রংলি মার্কেট থেকে আমরা আমাদের লাঞ্চটা করে নিয়েছিলাম, কেননা আমাদের পদমচেন পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যাওয়ার কথা ছিল। বেশ কিছুক্ষণ যাওয়ার পরে আমরা পৌঁছলাম আমাদের প্রথম চেকপোস্ট, যেখান থেকে আমাদের ড্রাইভার যে পারমিটটা আছে সেটাকে রেডি করবে। এটা হলো সেই চেকপোস্ট যেখান থেকে জুলুক বা পদমচেন বলুন যাওয়ার জন্য পারমিট করাতে হয়। আমাদের আগে থেকেই পারমিশনের জন্য অ্যাপ্লাই করা ছিল। ড্রাইভার দাদা গেছে ভিতরে ফর্মালিটিস পূরণ করার জন্য। আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, আপনারা যখন পদমচেন বা জুলুক আসতে চাইছেন, আপনারা আগে থেকে অনলাইনে থেকে একটা অক্সিজেন ক্যান কিনে নেবেন, কারণ সেক্ষেত্রে আপনার দামটা কম পড়বে। এখন কিন্তু পদমচেন আসার জন্য মানে সিল্ক রুট ঘুরতে আসার জন্য অক্সিজেন ক্যান ক্যারি করা মাস্ট। আগের দিন বৃষ্টির ফলটা দেখুন, পুরো রাস্তা ভেঙে বেরিয়ে গেছে, অল্প একটু রাস্তা বেঁচে আছে, তাও পুরো কাদা, গাড়ির চাকা অনবরত স্লিপ খাচ্ছে। যত আমরা জুলুকের দিকে এগোচ্ছিলাম বা পদমচেনের দিকে এগোচ্ছিলাম, রাস্তা তত খারাপ হতে থাকছিল। আর বৃষ্টি তো এক নাগারে হয়েই যাচ্ছিল। মনে মনে একটা সত্যি ভালো ভয় কাজ করছিল, কেননা এই রাস্তা যদি ধসে যায় তাহলে ফেরার আর কোনো ওয়ে নেই, আমাদেরকে এখানেই আটকে যেতে হবে। দেখতে দেখতে আমরা যে কতটা উপরে উঠে গেছিলাম সেটা আমাদের নিজেদেরই ধারণা ছিল না। চারিদিকের ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছিলো, মেঘে ঢেকে গেছিলো। গ্যাংটকের দিকে তো তখনও বৃষ্টি হচ্ছে, এইদিকে বৃষ্টিটা কমলেও যা ফোরকাস্ট দেখছিলাম, রাতে আবার বৃষ্টি হওয়ার কথা। পদমচেনে ঢোকার সময় হাতে একটু সময় ছিল বলে ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে গেলেন পাইন ফলস দেখানোর জন্য। এটা একটা ইকো পার্ক মতো, তবে পার্ক তেমন কিছু নেই, এখানে ঘন পাইনের জঙ্গল, আর বলতে পারেন কিছুটা জায়গাটা লেপচা জগতের মতো।
চারিদিকে কাদা হয়েছিল, নিচে নামাটাও একটু রিস্কি। তাও আমি আর ভাই নেমেছিলাম, অনেকটাই নেমেছিলাম, কিন্তু বেশি দূর আর নামিনি, উঠে চলে এসেছিলাম। পা প্রচুর স্লিপ খাচ্ছিল। আর এই যে পাইন ফরেস্টটা ছিল মানে ইকো পার্কটা, এটা জাস্ট আমাদের যে হোমস্টে ছিল পদমচেনে তারটা সেটা ছাড়িয়ে একটু উপরে দিয়ে যেতে হয়। তো আমরা বেশ কিছুক্ষণ এখানে কাটিয়ে আমরা আমাদের হোমস্টেতে ফিরে যাই। পাইন ফরেস্ট থেকে ঘুরে সন্ধেবেলা আমি পৌঁছলাম আমাদের হোমস্টেতে। এই হলো আমার আর আমার ভাইয়ের রুম। দুটো বেড আছে বড় বড়, বাথরুম রয়েছে, গিজার রয়েছে। গিজার সবসময়তেই চালানো যাচ্ছিল, অসুবিধা ছিল না। আর আমাদের ঘরের সঙ্গে একটা ছোট্ট ব্যালকনি ছিল, দেখুন জানলা থেকে কত সুন্দর ভিউ দেখা যায়। এই হলো আমাদের ছোট্ট একটা ব্যালকনি। হ্যাঁ, বাবা মাদের যে রুমটা হচ্ছে আমাদের রুমের সামনে, ওদের রুমেরও ঠিক ওই পাশে একটা ব্যালকনি আছে, ওই দেখা যাচ্ছে। সামনে রডোডেনড্রন ফুল ফুটে আছে, খুব সুন্দর লাগছিল। তবে ওয়েদার ছিল মারাত্মক ঠান্ডা। এখন এত সুন্দর দেখতে লাগলেও আর 1-1.5 ঘন্টা পরে যে কি শুরু হতে চলেছিল সেটা আমাদের ধারণারও বাইরে ছিল। সন্ধ্যে থেকে প্রায় 2-2.5 ঘন্টা প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ মারাত্মক ঝড় বৃষ্টি। আমাদের হোটেলটা তো লাস্টে কেঁপে কেঁপে উঠছিল। আর আমাদের হোটেলটা যেহেতু খাদের ধারে, প্রচণ্ড ভয় লাগছিল। প্রায় 2-2.5 ঘন্টা ঝড় বৃষ্টি চলার পরে একটু শান্ত হতে ওয়েদার আমরা গেলাম ডিনার করার জন্য। আর ডিনারটা হচ্ছে যেতে হয় আন্ডারগ্রাউন্ড, অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে অ্যাকচুয়ালি এদের মেন বাড়ি, আর উপরের প্রান্ততে হোমস্টে সিস্টেম করা আছে। যেহেতু এটা ওদের ঘরের মধ্যে ছিল, সেই কারণের জন্য ভিতরকার ভিডিও আর বানায়নি। রাত্রে ছিল ডিম, চিকেন, তার সঙ্গে সবজি, ভাত, ডাল, অনেক কিছুই ছিল। আর খুব ঘরোয়া খাবার ছিল। এইসব খেয়ে রাত্রিটুকু যা হোক করে কাটিয়ে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম চারিদিকের আকাশ পুরো ক্লিয়ার হয়ে গেছে। রডোডেনড্রন ফুলগুলো আরও কত সুন্দর দেখা যাচ্ছে। দূরে থেকে যে খরস্রোতা নদীটা বয়ে যাচ্ছে সেটার আওয়াজ আমি এখান থেকে শুনতে পাচ্ছি। খুব সুন্দর মনোরম পরিবেশ হয়েছে। আর আজকে আমাদের যাওয়ার ছিল জুলুক সিল্ক রোডে। জানি না, আগের দিন প্রচণ্ড স্নোফল হয়েছে, শুনছি থাম্বি ভিউ পয়েন্ট অব্দি হাইয়েস্ট যেতে দিচ্ছে, তার উপরে আর পারমিট পাওয়া যাচ্ছে না। অ্যাটলিস্ট তত অবধি ঘুরে আসা যাক, এত দূর যখন এলাম। এইটা হলো আমাদের পদমচেনের পুরো প্রপার্টির সামনে ঠিক এরকম একটা ভিউ পাওয়া যায়। আর আমাদের ফার্স্ট ফ্লোরে আমাদের রুম ছিল, একদম শেষের দুটো রুম। সামনের রুমটা বাবা মাদের, আর আমাদের রুম তো আপনারা কালকে দেখলেনই। আর ওইটা ছিল এন্ট্রা পয়েন্ট, সেটা ডিনার করতে যাচ্ছিলাম যখন ওই পয়েন্টটা দিয়ে আমরা ঢুকেছিলাম। আর আমাদেরকে যেতে হবে সেই ওই পাহাড়ের দিকে। ব্রেকফাস্ট সেরেই আমরা বেরোবো আর কিছুক্ষণের মধ্যেই। ব্রেকফাস্ট সেরে হোটেলের চেক আউট ফর্মালিটিস পূরণ করে আমরা বেরিয়ে পড়লাম জুলুকের উদ্দেশ্যে। রাস্তায় ভালোই জ্যাম ছিল, আমাদেরকে আরও সকাল সকাল বেরোতে হতো, কিন্তু ছোট গাড়ি থাকার জন্য আমাদের ড্রাইভার দাদা বললেন আগে বড় গাড়িগুলোদেরকে ছেড়ে দেওয়াটাই ভালো, এক্ষেত্রে ছোট গাড়িটা উপরে উঠতে সুবিধা হয়। তো অ্যাজ পার ড্রাইভার দাদা আমরা সেটাই ফলো করেছি। রাস্তার অবস্থা তো ভীষণ খারাপ। কালকে যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল সব রাস্তা ধুয়ে মুছে গেছে। একটু পরেই দেখতে পাবেন রাস্তার অবস্থা কতটা ভয়ঙ্কর হয়ে গেছে। এবং বেশ কিছু রাস্তা তো আমাদেরকে হেঁটে হেঁটে উঠতে হয়েছে, গাড়ি আমাদেরকে নিয়ে উঠতেই পারছিল না। না, এটা আমাদের গাড়ি না যেটা দেখতে পাচ্ছেন, আমাদের গাড়ি থেকে আমরা আগেই নেমে গেছি, কারণ রিস্ক নিতে সাহস হচ্ছিল না আমাদের কারোরই। রাস্তার অবস্থাটা শুধু দেখুন, এখান থেকে কোনো গাড়ি ওপরে যেতে পারছে না। তো আমরা আমাদের গাড়ি থেকে নেমে কিছুটা এগিয়ে হেঁটে ওপরের দিকে উঠে গেছিলাম, যাতে গাড়ির
ওয়েটটা কমে যায় এবং গাড়ি উপরের দিকে উঠতে পারে। শুধু রাস্তার অবস্থাটা দেখেছেন। যাই হোক, কিছুটা এগিয়ে আসতে গাড়িতে উঠে আমরা রওনা দিলাম জুলুকের উদ্দেশ্যে। আগের বছর দার্জিলিং থেকে দূর থেকে বরফ ঢাকা পাহাড় দেখলেও বহু বছর পর 2026-এ আমি বরফ ছুঁতে যাচ্ছি। একটার পর একটা পাহাড়ি বাঁক ঘুরতে ঘুরতে আর উপরে উঠতে উঠতে হঠাৎই চোখে পড়ে গেল কি যেন সাদা সাদা পড়ে আছে রাস্তার ধারে। ওমা, তাকিয়ে দেখি এগুলো বরফ। মানে আমি বরফের কাছাকাছি পৌঁছে গেছি। উত্তেজনা তখন চরম পর্যায়ে। মেঘের পর্দা ভেদ করে বহু কষ্টে বহু অপেক্ষার পর পৌঁছালাম বরফের রাজ্যে। হ্যাঁ, সিল্ক রুট যেটাকে আমরা বলি, জুলুকের কাছাকাছি আমরা পৌঁছালাম। এখন দেখুন বরফের পরিমাণটা কতটা বেড়ে গেছে, আর একটু পরে তো কথাই নেই। অবশেষে পৌঁছলাম জুলুকে। হ্যাঁ, পা দিলাম বরফে। বরফটাকে ছুঁয়ে অনুভবও করলাম অনেক দিন পর। খুব ইচ্ছা ছিল একটু বরফকে নিজের হাতে ছোঁবো, একটু ছবি তুলবো বরফের উপর দাঁড়িয়ে। সেই ইচ্ছা আজ পূরণ হলো। অবশ্যই এক্ষেত্রে আমার মা বাবার জন্যই। তারা না থাকলে হয়তো আমার এই ট্রিপটা হতো না। হ্যাঁ, ইন ফিউচার আমি আসবো আবার একটু অন্যরকমভাবে ট্রিপটাতে। সেক্ষেত্রে হয়তো আমি সোলো ট্রিপের জন্যই আসব। তবে বলে রাখি, ফ্যামিলির সঙ্গে আসার যে মজাটা আমার মনে হয় না একা আসলে অতটা হয়। তবে একারও একটা এক্সাইটমেন্ট আছে। প্রত্যেকে খুশি ছিল আমাদের সবাই। আমি তো চেষ্টা করছিলাম একটু উপরের দিকে ওঠার, গিয়ে একটু পোজ নেওয়ার। বরফ তো ছোঁয়ার খুব ইচ্ছা ছিল যেমনটা, তো একটু বরফ নিয়ে কয়েকটা ছবি টবি তুললাম। ওয়েলকাম টু জুলুক। হ্যাঁ, ঠান্ডা তেমন নেই, তবে বরফ ভর্তি। বরফগুলো মানে খুব ভালো লাগছে। বরফগুলো ঠান্ডা প্রচণ্ড, একটুখানি হালকা নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, ব্যাস এটাই। আসলে এক্সাইটমেন্টের চোটে আমি ঠিক করে কিছু তখন বলতেই পারছিলাম না। বরফ তো ঠান্ডা হবেই, আমি সেটাও বলছি, বরফ তো ঠান্ডা। কিন্তু বিশ্বাস করুন, বরফ যতক্ষণ হাতে নিই ততক্ষণ অবধি তেমন ঠান্ডা লাগছিল না। বাট যখন থেকে বরফটা হাতে নিয়েছি তারপর থেকে এমন ঠান্ডা লাগতে শুরু করেছে যে আমি আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। প্রচুর ঠান্ডা এখানে, দাঁড়িয়ে এর বেশি যেতে দিচ্ছে না। এতক্ষণ ঠান্ডাটা অ্যাকচুয়ালি ফিল হচ্ছিল না, বাট এবার ফিল হচ্ছে। এবার নাকটা সব জমে যাচ্ছে। দিস ইজ দ্য ভিউ। খুব সুন্দর জায়গা। আগেও বরফে গেছি, বাট এটাও খুব সুন্দর লাগলো। মোটামুটি সিকিমের সব বরফের জায়গায় কোয়াইট সেম। এদিকে রাস্তাঘাটটা প্রচণ্ড খারাপ। ঘন্টাখানেক যে কিভাবে এখানে কেটে গেল বুঝতেই পারিনি। তো এবার যাওয়ার পালা আমাদের পরবর্তী গন্তব্যস্থল জুলুক, পদমচেন। সবাইকে টাটা করে আমি এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। সেটা এত সুন্দর একটা জায়গা আপনারা কল্পনাও করতে পারবেন না। এবার তো জুলুককে টাটা বলার পালা, তাই ফেরার পথে একবার পিছনে তাকিয়ে নিলাম।
দূরে ওই পাহাড়টার ওখানে আমরা এতক্ষণ ছিলাম। ওখান থেকে কতটা দূর আমরা চলে এসেছি। রাস্তার পাশে একটা ছোট্ট চায়ের দোকান থেকে দাঁড়ালাম। বাঙালিদের তো চা ছাড়া চলে না, তাই একটু চা খেতেই হবে গাটাকে গরম করার জন্য। আপাতত জুলুককে টাটা বাই বাই বলে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এখন যে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য একটা ভয়ঙ্কর অফরোডিং করতে হয়, এবং আমাদের ড্রাইভার দাদা এক্সপার্ট ফর অফরোডিং। মারাত্মক লেভেলে অফরোডিং করে আমরা পৌঁছেছিলাম আমাদের পরবর্তী গন্তব্য, সেটা অনেক নিচে। এমনভাবে অফরোডিং করে কোথায় যাচ্ছি সেটা জানার জন্য দেখতে হবে আমার পরবর্তী ভিডিও, যেটা খুব তাড়াতাড়ি আসছে। আর এত সুন্দর জায়গা সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না, যেমনটা আমি বলেছিলাম। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আমি আবার আসছি।